একটি দেশের জাতীয় নির্বাচন শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নির্ধারণের প্রধান সূচক হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন হয়েছে। এই দীর্ঘ সময়ে নির্বাচন কখনো আশার প্রতীক হলেও অধিকাংশ সময়েই জাতীয় নির্বাচন হয়েছে বিতর্ক, অনাস্থা ও রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। বিগত ১২টি নির্বাচনের ইতিহাস দেখলেই বোঝা যায় বাংলাদেশের গণতন্ত্র এখনও পূর্ণ মাত্রায় বিকশিত হতে পারেনি। সেই সাথে গণতন্ত্রের প্রধান সূচক জাতীয় নির্বাচন বারবার প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশের বিগত ১২টি নির্বাচন কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। স্বাধীনতার মাত্র ১.৫ বছরের মাথায় ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দেশের ৫৪.৯% ভোটার ভোট দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মধ্যে তখন রাষ্ট্র গঠনের প্রবল আশা ও আবেগ কাজ করছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ ১৪টি রাজনৈতিক দল ও হাজারের ওপর স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে। অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল একটির বেশি আসন লাভ করেনি। সরকারিভাবে সেটিকে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করা হলেও সমকালীন অনেক রাজনীতিবিদ ও গবেষকরা মনে করেন বিরোধী দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। ফলে স্বাধীনতার পর প্রথম নির্বাচন হলেও সেটি পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। দেশের প্রথম নির্বাচনে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করত, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারপরও সেই নির্বাচনে সারা দেশে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছিল। এমনকি একজন প্রার্থীকে জেতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট পেপার ঢাকায় নিয়ে আসার মতো ঘটনাও ঘটেছিল। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সামরিক শাসনের যুগে প্রবেশ করে। তার ৪ বছর পর জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের ৫১.৩% ভোটার ভোট দিয়েছিল। দ্বিতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপি সেবার জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে। তবে সেই ভোটে প্রশাসনের প্রভাব ও সরকারি হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠে। তার মানে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচনও সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি। ১৯৮৬ সালে জাতীয় সংসদের তৃতীয় নির্বাচন হয় জেনারেল এরশাদের সামরিক শাসনের অধীনে। সেই নির্বাচনে দেশের ৬১.১% ভোটার ভোট দিয়েছিল। নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে জয়লাভ করে। সেবার আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না বললেই চলে, আর অন্যদিকে আরেকটি বড় দল বিএনপি নির্বাচন বর্জন করেছিল। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন প্রায় একতরফা হয়ে পড়ে। সেই নির্বাচনে দেশের ৫২.৫% ভোটার ভোট দিয়েছিল। সেবারও নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসনে জয়লাভ করে। কিন্তু নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পার্টি এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মতো কোনো দলই এরশাদের অধীনে আয়োজিত সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে দেশের চতুর্থ নির্বাচনও জনগণের পূর্ণ আস্থা অর্জনে ব্যর্থ হয়। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে জেনারেল এরশাদ সরকারের পতন ঘটে। এর প্রেক্ষাপটে স্বাধীনতার পর দেশে প্রথমবারের মতো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। তাই ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। সেই নির্বাচনে দেশের ৫৫.৪% ভোটার ভোট দিয়েছিল। সেবারই প্রথম একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তুলনামূলকভাবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সেই নির্বাচনে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ১৪২টি আসনে জয়লাভ করে। বিএনপি সরকার গঠন করে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের সেই নির্বাচনকে এখনও বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৬ সালে সম্পূর্ণ একতরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের মাত্র ২১% ভোটার ভোট দিয়েছিল। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করে।
তখন সকল রাজনৈতিক দলের ব্যাপক আন্দোলনের মুখে সেই নির্বাচন বাতিল করা হয় এবং ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের নৈরাজ্য বন্ধ করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সাংবিধানিক স্বীকৃতি পায়। ১৯৯৬ সালে নির্বাচিত বিএনপির সেই সংসদ মাত্র ১১ দিন টিকেছিল, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ছোট সংসদ হিসেবে পরিচিত। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে একটি বিতর্কিত নির্বাচনের পর একই বছর জুনে আয়োজন করা হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এটিই ছিল বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজিত নির্বাচন। নির্বাচনটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সেবার ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে এবং পরবর্তীতে আওয়ামী লীগ জোটগতভাবে সরকারে যায়। ১৯৯৬-এর প্রথম নির্বাচনে বিএনপি যেখানে ৩০০-র মধ্যে ৩০০ আসনই পেয়েছিল, সেখানে পরবর্তী নির্বাচনে বিএনপি পায় ১১৪ আসন। নির্বাচনে হেরে বিএনপি কারচুপির অভিযোগ করে। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজিত দ্বিতীয় নির্বাচন। সেই নির্বাচনে বেশ কিছু জায়গায় মারাত্মক সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠলেও নির্বাচনের ফলাফল নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক তৈরি হয়নি। ২০০১ সালে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ পায় মাত্র ৬২টি আসন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে জোট বেঁধেছিল। সেবার জামাত সারা দেশে ১৭টি আসনে জয়লাভ করে। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনে হেরে কারচুপির অভিযোগ করে। It is not free and fair. Apparently, it seems that it is free and fair. It is free but not fair. অন্যদিকে বিএনপি নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার দাবি করে। ২০০৭-৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ইতিহাসের সর্বোচ্চ। সেবার দেশের ৮৭% ভোটার ভোট দিয়েছিল। ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের অধীনে আয়োজিত সেই নির্বাচনটি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছিল। তবে বরাবরের মতোই নির্বাচনে হেরে বিএনপি এর ফলাফল প্রত্যাখ্যান করে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। আমি বলবো কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে হবে। ফলে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন আবারও ক্ষমতাসীন দলীয় সরকারের অধীনে আয়োজন করা হয়। সে কারণে বিএনপি সহ অন্যান্য দল ভোট বর্জন করে, যার ফলে একতরফা নির্বাচনে ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এই ঘটনা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বিশাল ধাক্কা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোট নামে অধিক পরিচিত। সেই নির্বাচনে বিএনপি অংশ নিলেও ফলাফল ছিল সম্পূর্ণ একপেশে। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ভোট আগের রাতেই হয়ে গেছে। সেবার আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয়লাভ করে বিজয়ী হয়, যা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আরও দুর্বল করে দেয়। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি ডামি নির্বাচন হিসেবে পরিচিত। ২০২৪-এর নির্বাচনেও প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। তাই একতরফা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর জন্য আওয়ামী লীগের লোকজনকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়। এই নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি করা হয়। নির্বাচনের দিন বিকাল ৩টায় নির্বাচন কমিশন জানায় মাত্র ২৭.১৫% ভোট পড়েছে। কিন্তু তার ১ ঘণ্টা পর বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর বলা হয় সারা দেশে ৪১% ভোটার ভোট দিয়েছে। নির্বাচনের শেষ ১ ঘণ্টায় ১৩% ভোট পড়া অত্যন্ত অস্বাভাবিক বিষয়, যা অকল্পনীয় দুর্নীতির উদাহরণ। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়ী হয় এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। এইসব স্বতন্ত্র প্রার্থীদেরও প্রায় শতভাগ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সব মিলিয়ে ২০২৪-এর নির্বাচনও দেশ-বিদেশে ব্যাপক সমালোচিত হয়। ২০২৪ সালে নজিরবিহীন এক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। তারপর অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের প্রস্তুতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জুলাই গণহত্যা মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সে কারণে এবারের নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশের 12টি জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে অতীতে খুব কম নির্বাচনই গ্রহণযোগ্য হয়েছিল এবং যে দলই নির্বাচনে পরাজিত হয়েছে তারাই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। আসন্ন নির্বাচনেও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না, কারণ নির্বাচনী প্রচারণার সময়ই বিএনপি এবং জামাত উভয় দলই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সংকেত দিচ্ছে, যাতে নির্বাচনে পরাজিত হলে উভয়েই দাবি করতে পারে যে তারা আগেই আশঙ্কা করেছিল নির্বাচন সুষ্ঠু হবে না। পরাজিত পক্ষ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির অংশ হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আরেকটি গুরুত্বপূর্ণ গণভোটেরও আয়োজন করা হচ্ছে। এই গণভোটে অন্তর্বর্তী সরকার হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। সরকার কি আসলেই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।